তো প্রতিদিন ভেড়া নিয়ে ওইদিকে খাওয়াতে যায়, আজকেরও বেরিয়ে পড়েছে। আর মায়ের সঙ্গে আজকে বেরিয়ে পড়েছি আমি। আওয়ালি ভিয়া ঐশিকা ও বাবা আছে, তো বাবার কাছেই আছে। আর আমি আর মা এখন যাব। চল 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 চল। আর শুধু ভেড়া চড়াতে না, আরেকটা দরকারেও যাচ্ছি। তো কি দরকারে সেটা পরেই বলছি, বাইক গেলেই জানাতে পারবো হয়তো। চল 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 চল। এ যেতেই পারছে না, এ যেতে পারবে? হাঁট 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 হাঁট। দুপুরবেলা কিন্তু নদীর পাড়টা আর সঙ্গে ওই দূরের সুন্দরবনের জঙ্গলের ওপরটার মেঘ বা আকাশটা একদম অন্যরকম লাগছে। ঝলমলে রৌদ্র আর সঙ্গে এরকম একটা পরিবেশ। মা চলেছে এগিয়ে, আমি চলেছে পিছু পিছু। আসলে একটু তাড়াতাড়ি করেই যেতে হচ্ছে, না হলে ভেড়াগুলো এদিকে ওদিকে বারে বারে ঢুকে যাচ্ছে, তো ওটাই সমস্যা। তো আমরা এগিয়ে যাব, আর ভেড়াগুলো কিছু দূর গিয়ে বেঁধে দেবে, দিলে ওখানে ওরা খেয়ে নেবে পেট ভর্তি করে। ভেড়াগুলো এখানে বেঁধে দিয়েছে মা, এখানে কিছুটা বা ওই রাস্তার ওপারটাই কিছুটা। আর মা ওই এগিয়ে চলেছে, আমিও যাচ্ছি। আসলে পূজার কেনাকাটি মা কিছুটা করে রেখেছিল ঐশিকা অলিভিয়ার জন্য, তো সেগুলো পরিয়ে দেখা হলো আজকের অনেকটাই বড় হয়ে গেছে। তো আবার সেইখানেই যাচ্ছি ফেরত দিতে। আর কি কেনাকাটি হয়েছে যদি ফেরত দেওয়া সম্ভব হয় বা নাও যদি হয় তাহলেও দেখাবো আপনাদেরকে। তো এখন এই বেরিয়েছি মা আর আমি। আর এই দিকটা কিন্তু সম্পূর্ণ নদী, আর এখন ওপারে ওই জঙ্গলের ধার ধরে আর টুরিস্ট বোটগুলো যাচ্ছে, পর্যটকেরা সব এখন থেকেই ঘুরতে চলে এসছে। আর সারা বছর টুকটাক হয় তো এরকম টুরিস্ট বোট চলতেই থাকে নদীতে, কিন্তু আজকে দেখছি অনেকগুলো বেশ যাচ্ছে, সামনের দিকে এগিয়েই গেছে। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো এখন মা আর আমি বলেছি আগেই যে বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে। তো দুজন মিলে একটু দাঁড়িয়ে গেলাম একই স্ক্রিনে, আর নদীর পাড় বরাবর আমরা দাঁড়িয়ে আছি। এই পিছন দিকটা হচ্ছে নদীর রাস্তা, ওই যে অনেকটা দূরে। আর এই রাস্তা দিয়েই আমরা আগে স্কুলে যেতাম। তো সেটাই ভাবতে ভাবতে আসছিলাম। আর সেই রাস্তাটা কতটা নদীর ভিতর, মানে ওই নদীর মাঝ বরাবর ছিল, সেই দিক থেকে অনেকটাই কিন্তু এই পাড়া গাঁ ভিতরে ঢুকে এসছে। তো যাই হোক, সেসব ভেবে আর কিছু করার নেই। সেই পুরানো দিনগুলো হয়ে গেছে। হ্যাঁ সত্যিই তাই, নদী বড়। তুমি বলো এই রাস্তাটা আগে কতটা ভিতরে ছিল? কত ভিতরে, অনেকটা ভিতরে ছিল। এখন নদী বড় হয়ে গেছে। আর এখন আগে কিন্তু খুব ঘন ঘন এরকম বৃষ্টির সময় বা বর্ষাকালে যে ধান বড় হতো, একটু ধান বড় হওয়াতেই কিন্তু বাঘ পার হতো ওপার থেকে, সুন্দরবন জঙ্গল থেকে। কিন্তু এখন বাঘটা অতটা পার হয় না। আগে তো বর্ষাকাল মানে ভয়ে ভয়ে থাকতে হতো যে কখন বাঘ মনে হয় চলে আসবে ধানের খেতে। হ্যাঁ এইরকম পূজার সময় কিন্তু মানে দূর দূরান্ত থেকে যারা বাপের বাড়ি বা এমনি বেড়াতে আসতো তারাও কিন্তু ভয়ে ভয়ে থাকতো যে বাঘের একটা ভয়। কিন্তু এখন সেই ভয়টা একটুও নেই, নদীটা এতটাই বড় হয়ে গেছে, তার পার হওয়ার অনেকটাই সম্ভাবনা কমে গেছে। তো যাই হোক, সেসব গল্প পুরানো দিনের স্মৃতি মনে করে আর লাভ নেই, চলো মা। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি পর্বটা ভালো লাগবে। ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আসলে এখন বাজে কিন্তু 3:30 4টে বাজতে যায়, কিন্তু সূর্যের প্রখর রৌদ্রের যে তেজটা সেটা কিন্তু একদম না কমেনি বাবা, কি রৌদ্র লাগছে। তো এই রৌদ্রে যতক্ষণ ততক্ষণই তো এই বিকালের সময়টা, তারপরে তো সেই সন্ধ্যা পড়ে যাবে। ওই জন্য দুজনে বার হয়ে পড়েছি। আর একটা রাস্তা দিয়ে যাচ্ছি মা আর আমি, দেখাচ্ছি রাস্তাটা পুরোটাই দুই ধার দিয়ে গাছে মোড়া। তো সামনের স্ক্রিনে ধরলে, তো পিছনের স্ক্রিনে দেখালে সেটা বুঝতে পারবেন। আমার পিছন দিকে এই যে রাস্তাটা, রাস্তার দুই ধার দিয়ে গাছ, আর মাঝখান দিয়ে ছাওয়া পুরোটাই। ওই জন্য ছাতাটা এই যে নিয়ে এসেছিলাম, তো ওই রাস্তাটা একটু খেলাতে হয়েছিল, আর এই রাস্তা আর খেলাতে লাগবে না। দুই ধার দিয়ে অনেকটা গাছ বললাম। তো দেখাচ্ছি সামনের রাস্তাটা, এই যে রাস্তাটা দেখাচ্ছি, এটাই বলছিলাম দুই ধারে গাছে মোড়া। আর এই যে মাঠটা দেখা যাচ্ছে, সুবিস্তর মাঠ,
সবটাই ধান চাষ। তারপরে একটা গ্রাম, ওই গ্রামটাই ওই দিকটা আমার বড় মামা আর ছোটো মামাদের বাড়ি, আর এই রাস্তাটাই মেজো মামাদের বাড়ি। আর অনেকটা দূরে ওই যে প্লাস্টিকের বোতল দেওয়া আছে জমির মাঝ বরাবর, ওইখানটা কিন্তু আমাদের জমি। অনেকটা দূরে আসতে হয় মা বাবাদের এখানে ধান রোপণ করতে। তো ধানটা অনেকটা বড় হয়ে গেছে। মা অবশ্য বলছিল ধান হলুদ হলুদ দেখাচ্ছে, পোকা লেগে গেছে। পাতা দেখো লাল 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 মতো পাতা, ওইগুলো ওটা আবার স্প্রে করতে হবে পাতারে আর ভালো। এখন স্প্রে করবে, বাবা তো বাড়িতে নেই, আর ভাইয়ের পায়ে একটু কেটে গেছিলো, সেজন্য ভাইও নামতে পারছে না। তো এইখানে একটা চাক দেখাচ্ছি, এটা হচ্ছে মৌচাক। ওইখানে আছে মৌচাক, তাতে আছে মধু ভরা। তো এতে কিন্তু মধু আছে, তবে যে কালো কালো অংশগুলো দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু মৌমাছিতে মোড়া। তারাই সংরক্ষিত করে রেখেছে মৌচাকটাকে। ওই যে কত কত মৌমাছি। কি সুন্দর দেখাচ্ছে বলো দুজনকে, একজন ছেলে একজন মেয়ে, কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, কালারটা খুব সুন্দর। দুটো ছাগল ছানা এখানে আছে, রাস্তায় যেতে যেতে তাই দেখছিলাম মা আর আমি। মা আবার একটু হাত বুলিয়ে নিল গায়ে। মায়েরা অনেকটা দূরে আছে আর ওরা এইখানে। তো কি দারুণ দেখাচ্ছে। তারা খেলা কর, মনে হয় সদ্য হয়েছে 1-2 দিন, না 3-4 দিন, 3-4 দিন হয়ে গেছে না? কান ঝোলা কি সুন্দর, ছাওয়ায় এসে শুয়েছে। আসলে ওর মায়েরা ওদিকে রৌদ্রে বাঁধা আছে, বাচ্চাগুলো ওইখানে শুয়ে পড়ে হাঁপা। ওটা ছাপা দেখো। এটাও তোমার? ও এই বাচ্চা তো ওর। আগে দুজন আর এই দুজন, মানে তাই আলাদা আলাদা মানুষের, কিন্তু কালার গুলো একদম আলাদা। এই দুজনের না একজনেরই বাচ্চা। আজকের হয়েছে, তাহলে ওইটা হয়েছে। ও এইটা আজকে হয়েছে, বাহ সুন্দর দেখাচ্ছে কিন্তু। আর ছাগল বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি একটু দাঁড়াতে পারে হলে পরে। ও বাবা ভয় পা দুধ খেতে গেছে, নিজে নিজে দুধ খেলো। তাই একটা পাঁঠা বাচ্চা না, পাঁঠা বাচ্চা এটা, ওই জন্য। ওই দেখো নিজে নিজে দুধ খেতে যাবো, ঘুরে খাচ্ছে না। হ্যাঁ ওই তো খাচ্ছে। চলো মা। তো বেলায় তো মা আর আমি দুজনেই হেঁটে যাচ্ছি সেই মাঝ বরাবর রাস্তা দিয়ে মাঠের। আর এদিক দিয়ে যেতে যেতে কিন্তু একটা লজ আমরা দেখতে পেয়েছি, এখানে নতুন হচ্ছে এই লজটা। তো সম্পূর্ণ মাঠের ভিতরে, চারিদিকে সবুজের সমারোহ, আর মাঝখানে লজটা। তো লজের কালারটা কেমন রেড, তো বেশ রেড সাদার উপরে খুব সুন্দর লাগছে দেখতে। মা বলছিল যে আর বেশ কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। তো এটা তো সাইড দিয়ে দেখালাম, আর সামনে দিয়ে গিয়ে ওখানে দেখাচ্ছি যে কেমন দেখাচ্ছে। সামনে দিয়ে অবশ্যই এতটা ভালোভাবে দেখা যায় না। আমরা তো ভেড়াগুলো নিয়ে এসেছিলাম বেঁধে, বেশ অনেকক্ষণ আমরা তো দোকানে অনেকক্ষণই বসছিলাম। তো আবার ভেড়াগুলো নিয়ে এখন বাড়ির পথে রওনা দেব। নদীতে একটা ভটভটির আওয়াজ হচ্ছে। বিকালবেলা মা আর আমি তো গেলাম, কিছু কেনাকাটা ওখান দিয়ে হয়েছে। আর এখন বাড়ির জামাই আর 2 শালা একসঙ্গে যাচ্ছি কিন্তু দোকানে। আর কাকা, আমি, মা, আমরা সবাই এক জায়গায় বসেছিলাম। সন্ধ্যাবেলা সন্ধ্যার জমাট আড্ডা হচ্ছিল। তো এখন ওরা 3 জন যাচ্ছে বাজারে। তো কি কেনাকাটা করছে সম্পূর্ণটা সাথে থাকুন, দেখাবো। তো যাও তোমরা ঘুরে আসো। শুভ সপ্তমী, শুভ সপ্তমীর সন্ধ্যাটা যেন অনেকটাই জমজমাট হয়ে গেছিল, কিন্তু আমি কিন্তু সঙ্গে যেতে পারিনি। কর্তামশাই সঙ্গে আমার ভাইয়েরা ছিল। আর এখন প্রথম একটা প্যান্ডেলের ঢুকছে তারা। তো আমি বাড়িতে দেখেই ভিডিওটা উপভোগ করছিলাম, আর সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকেও উপভোগ করার জন্য দেখাচ্ছি। আর আমি ফোনে তো অতটা দেখে বোঝা যায় না, তো যে দেখেছে কর্তামশাই তাকেই
বলবো একটু বলতে। রাস্তার উপর আলপনাও দেখছি দিয়েছে, তো তারপরের পুরো বর্ণনাটা সে দেবে, আমি আর অতটা দিতে পারছি না। তবে সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। গ্রাম বাংলার পূজা প্যান্ডেল কেমন হয়েছে। নমস্কার, শুভ সন্ধ্যা। এই সপ্তমীর সন্ধ্যায় আমি মানে পাড়া প্রতিবেশীর কাছ থেকে শুনলাম যে ওখানে একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলটা নাকি ভাইরাল হয়ে গেছে, সারা এলাকার ভিতরে নামটা ছড়িয়ে পড়েছে। আর এটা বাড়িরই তো পূজা? এইটা ছিল একজনের ব্যক্তিগত পূজা, বাড়িরই পূজা। তো সেইখানে আমি বললাম, আমার শালাবাবুদের বললাম যে চলো তো, আমাকে একটু নিয়ে চলো তো। তো তাদের সঙ্গেই গাড়িতে চেপে বসলাম। বসতে বসতে একদম প্যান্ডেলের দোরগড়ায় এসে পৌঁছে গেছি। আর ঢোকার মুখেই এটা কিন্তু দেখছিলাম ঢালাই রাস্তা। একটা ঢালাই রাস্তার উপর দিয়ে প্যান্ডেলটা করেছে। তো সেখানে কিছু প্যান্ডেলের আলপনার কাজও কয়েকজন মানে মহিলারা করছিল, দেখে খুব সুন্দরও লাগছিল। যে আসলে এই সপ্তমী মানে কিন্তু গ্রামের দিকে অতটাই জাঁকজমক সন্ধ্যা নয়, যে আমাদের গ্রাম বাংলার পূজা মানে অষ্টমী, অষ্টমী থেকেই পূজা আরম্ভ। কারণটা হলো যে দশমীর পরেও দুই একদিন প্রতিমাটা এখানে থেকে যায়, ওটাই। তার জন্য সপ্তমীর দিনেও আলপনা দিচ্ছে তারা। সপ্তমীর দিনেও তারা আলপনা দিতে ব্যস্ত। তো বারবার একটা কথা বলতে হচ্ছে যে সাইডে ওই কাপড়ের যে কুচিগুলো দেখা গেল, যে ওগুলো কি কুচি কুচি? একদম কাপড়েরই কাজ, আর তার মধ্যে দিয়ে চুনি বাল্ব লাগিয়েছে। তো অনেক মানে বয়স্করা ভিতরে প্যান্ডেল নাকি? অনেক বয়স্করা বসেই আছেন, আর আমি ভিডিও করছিলাম। তারা আমার কাছে জিজ্ঞেস করছিল, তুমি ভিডিও করছো কেন, তোমার বাড়ি কোথায়? তো আমি তাদেরকে বললাম যে ভিডিওটা করার আমার উদ্দেশ্য যে অনেক বয়স্ক মানুষ আছেন, তারা তো বাড়ির বাইরে যেতে পারে না, তারা আমার বাবা মায়ের সমতুল্য, বৃদ্ধ হয়ে গেছে বা যে কোনো কারণেই, বার্ধক্যজনিত কারণেই তারা হয়তো পূজা প্যান্ডেলে আসতে পারে না। তো তাদের জন্য যদি একটা ভালো কিছু আমি উপহার এই দূরভাষের মধ্য দিয়ে দিতে পারি, তো আমাদের একটু ভালো লাগে। আমাদের একটু ভালো লাগে। বলতে বলতেই দুর্গা প্রতিমার মুখটা থেকেই শুরু করে আমি আস্তে আস্তে নিচের দিকে দেখাতে শুরু করলাম। ওর আসলে তারা তো সবসময় সুখে দুঃখে আমাদের পাশে থাকে, তো আমরা ভাবলো আমরাই তো সুখটা উপভোগ করছি, তো তাদেরকে একটু হয়তো সামনাসামনি দেখাতে পারছি দেখো না। দেখো উপরের দৃশ্যটা কি সুন্দর। হ্যাঁ, দারুণ দেখাচ্ছে কিন্তু, মানে কাপড়ের যে একটা প্যান্ডেল, কাপড় দিয়েই সবকিছু করা, আর কাপড়ের কাজ, হাতের কাজ সম্পূর্ণ মেশিন দিয়ে এবার সেলাই কিন্তু করা। আমি বেরিয়ে আসছি প্যান্ডেল আসছো থেকে বাইরের দিকে। তো তো যে কথাটা বলছিলাম, যে আমরা যেটা উপভোগ করছি সেটা আমাদের সুখে দুঃখে যারা থাকেন, যারা বার হতে পারেন না ঘরের বাইরে, তাদের জন্যও কিছুটা এটা আমরা তুলে ধরার চেষ্টা বলতে করলাম। বলতেই আমি রাস্তার উপরে উঠে পড়েছি, আর আমার এখানকার শালাবাবুরা আলপনাটা কিন্তু দুজনে দাঁড়িয়ে আছে। আলপনাটা রাস্তার বুকে যেন জল করছে, রাস্তাটাকে একটা উজ্জ্বল করে তুলেছে। এটা আরেকটা প্যান্ডেল নাকি? এখানে এটা আরেকটা প্যান্ডেল। বলতে এটা বলতে পুরানো দুর্গা মন্দির? এটা জায়গাটা সবাই বলে পুরানো দুর্গা মন্দির। এখানে আমি কিন্তু কোনোদিন যাইনি, অর্থাৎ জানো, আমাদের আমি এখানে এই পূজা। 10 বছরে এই প্রথম গেলাম। আমি কি 10 বছর কি, আমি ছোট থেকে এখনো কোনোদিন ওখানে কিন্তু যাইনি। কিন্তু এই দেখছি বালি প্রথম। নাকি সর্বপ্রথম এখানেই দুর্গাপুজো হতো। ওই জন্যই তো এই মন্দিরটার নাম পুরানো দুর্গা মন্দির। পুরানো দুর্গা মন্দির নামে সবাই চেনে বা জানে। সেইখানেই আমি এসে পড়েছি। তা দুর্গা প্রতিমাটা কিন্তু দারুণ হয়েছে, প্রতিমাটা সত্যিই খুব সুন্দর। মানে প্রতিমাগুলোর যে আর্ট, প্রতিমাগুলোর যে দৃশ্য সত্যিই অভাবনীয়। তবে আগে মানে গ্রামে প্রথম পূজা ওখানে হতো, তো সেই হিসাবে ওই পূজাটা খুব বিখ্যাত পূজা ছিল, কিন্তু আমি সেভাবে কোনোদিনই যাইনি। এই প্রথম ওইখানকার পূজা প্যান্ডেলের প্রতিমা, প্যান্ডেলটা চাকচিক্য নেই, কিন্তু প্রতিমাটা খুব সুন্দর লেগেছে। আর কিন্তু অনেক দোকান বসেছে, মানে মেলার মতো দেখলাম অনেক দোকান ওখানে বসেছে। বসে, তো মানে বড় করে পূজাও হয় আর ওখানে। তবে সপ্তমীর সন্ধ্যা সেহেতু করে পূজা প্যান্ডেলে কিন্তু লোকজনে ভিড় না, আমি একদম সন্ধ্যাবেলা গেছি তো তার জন্যই। সঙ্গে মেলার আমি দেখছিলাম বসে বসে, মেলার যে দোকানগুলো সেগুলোও কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকাই চলছিল। না, কারণ কি হয়, এখানে সবাই যায়, মেলা মানে একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের একটু আগেই সবাই গিয়ে হাজির হয়, অনুষ্ঠানও দেখবে মেলাও ঘুরবে, তার জন্য একটু দেরি করে সবাই বার হয়। আসলে কলকাতার মতো সেই মোড়ে মোড়ে অনুষ্ঠান আর মোড়ে মোড়ে কিছুদিন পর পরই সবকিছু হয় সেরকম তো না, ওই জন্যই এখানে এরকমই। ওই না মেলার বলতে প্রাঙ্গণটা, বলতেই যে আমি মেলা প্রাঙ্গণটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম। অনেক দোকান, অনেক দোকান,
তবে কিন্তু এখানে ফাঁকা, লোকজন ফাঁকা। লোক আসবে, দোকান যখন আছে নিশ্চয়ই শুধু দোকান থাকবে না। প্রতিবাদ দেখলাম এখন এই অন্ধকার শুনশান রাস্তার মধ্য দিয়ে আমরা আরও একটু এগিয়ে যাব, আরও একটা প্যান্ডেল। গ্রাম বাংলার মধ্য দিয়ে একটা রাস্তা, যে রাস্তাটা সম্পূর্ণটাই আলোবিহীন, আর আমরা সেই গাড়ি আলোর মধ্য দিয়ে রাস্তাটা অতিক্রম করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখানোর চেষ্টা করব আরও কিছু প্যান্ডেল, আরও কিছু প্রতিমা। হয়তো সবটাই দেখানো সম্ভব হবে না, তবু আমরা চেষ্টা করছি। এই কালো একটা দিলাম, এই একটা, এই একটা না, 28 আর হবে না। আমরা একটা চায়ের দোকানে এসেছি, ওই দিক দিয়ে মেলার কিছুটা ঘুরে 3-4টে প্যান্ডেল ঘুরলাম, তারপর একটা চায়ের দোকানে এসেছি। তো এখান থেকে চা খেয়ে বাড়ির দিকে যাব। বিকালবেলা ঐশিকার বাবারাও তো একটু গেল, আর গেল সেই মেলাতেই বললো, সন্ধ্যাবেলা বেরোলাম, বললো একটু মেলা ঘুরে এসছি। মেলা বলতে বাড়ির পূজা, সেখান দিয়ে নাকি ঘুরে এসছে। আর সেখানে এত সুন্দর মনোমুগ্ধকর একটা প্যান্ডেল, বাড়িতে পূজা হচ্ছে, মানে একটা মানসিক পূজা যেটা হয়, অনেকে মানসিক করে, সেই মানসিক পূজা উপলক্ষে দুর্গা পূজা। তো সেটা নাকি খুব সুন্দর। তো সেটা আপনারা আগেই দেখে বুঝতে পারবেন, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করবো। তো তারপরেই আমরা কিন্তু গিফট দেখাতে বসে গেছি। গিফট বলতে পূজার উপহার মা কিনেছে সবার জন্য কম বেশি। তো এখানে আছে প্রথমে অলিভিয়ার জামা। অলিভিয়ার জামাটা হচ্ছে এই, তো বড় হয়ে যাবে মনে হয়, জামাটা অনেকটাই বড় আছে। আর তারপরে আসলে ওই অলিভিয়াটা মানে মা বুঝতে পারিনি, বলছে অনেকদিন দেখিনি, তো দেখেছি কিন্তু হাইটটা ঠিক বুঝতে পারিনি। তবে সে ভালোবেসে কিনেছে, এটাই অনেক। আর যদি না পড়তে পারে থাকবে, পরে পড়বে। বাবা তো বাড়িতে নেই, আর মা সেভাবে কিছু করতে পারেনি। আর এইটা হচ্ছে ঐশিকার জামা। ঐশিকার আর অলিভিয়ার একই জামা নিয়ে এসেছিল, এরকম ডিজাইন, একই ডিজাইন, কালারটা আলাদা। কিন্তু সেই অলিভিয়ারটা দেখলাম গায়ে হচ্ছে না, তো ওটা পাল্টে এটা নিয়ে এসেছে। আর এই একটা, এটা হচ্ছে ঐশিকার। আমি একটু সাইডটা মেরে দিয়েছি যেহেতু ও গায়ে হালকা, তো এইটা হচ্ছে ঐশিকার জামা, তাই না ঐশিকার? ভালো হয়েছে জামা? ভালো লাগছে? ঐশিকার কোনো ঝামেলা নেই। আর এই যে এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে ঠাকুরমার শাড়ি, মা নিয়ে এসছে। এটা ঠাকুরমার শাড়ি। ঠাকুরমা হয়তো আর একটু পরেই চলে আসবে। ঠাকুরমা, এটা হচ্ছে ঠাকুরমার শাড়ি, একদম গোলাপি কালার, আর পাটটা হচ্ছে নেভি ব্লু কালারের। অলিভিয়া আছে আর দিদিমার কাছে। ভাই একটু এসে আমার রাস্তার দিকে গেল, আসলে পূজার সময় তো বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা মারছে, তারা আছে বাইরের দিকে। আর এটা একটু মায়ের ছায়াবলা বুঝেছে। এটা হচ্ছে ঐশিকার বাবার জামা। এটা প্যান্ট আছে এখানে, এটা হচ্ছে প্যান্ট। আর আমার ভাইয়ের জন্য আমি নিয়ে এসেছিলাম এই জামাই প্যান্টটা, আর সঙ্গে এই জামাটা ভাইয়ের জন্য। এটা ও অবশ্য নিজেই কিন্তু পছন্দ করেছিল এই জামাটা, এই জামা আর প্যান্টটা। আর এটা কার? এটা ওর আরেকটা ছেলে বাড়ি থেকে নিয়েছে এটা। তো সবার কম বেশি জামা কাপড় দেখালাম, আর আজকের এই পর্বটা এখানেই শেষ করছি জামা কাপড় দেখানোর মধ্য দিয়ে। তবে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মা ভালোবেসে যেটুকুনি যা দিয়েছে আমাদেরকে,
এটুকুনি কিন্তু আমাদের কাছে অনেকটা পাওয়া, কারণ বাবা বাড়িতে নেই, সেখানে তো আমরা আশা করিনি। আর মাকেও বারবার বারণ করেছিলাম যে কিছুই করতে হবে না, বাবা বাড়িতে না থাকলে মন খারাপ লাগে। আর আমি আসলে বিশেষ করে বাবা খুব খুশি হয় যে মানু এসছে। তো বাবা ওখান থেকে তাই সমানে ফোন করছে, মানু কি দিয়ে খেয়েছো? মা ভালো মন্দ দিচ্ছে তো জোগাড় করতে পারছে। আমি বলছি বাবা সবাই মিলে জোগাড় করে খাওয়াচ্ছে, তুমি চিন্তা করো না, বাইরে আছো কাজের সূত্রে। তো ওই জন্য বাবাকে মিস করছে এই পূজার দিনগুলোতে। আমরা ওরকম শুধু আমি না, দাদু ভাইকে মিস করছে, ঐশিকা, অলিভিয়া, সবাই। তো মায়েরা যা পেরেছে সমস্ত। ও আমার শাড়িটাই দেখানো হয়নি, পর্বটা তো শেষ করেই ফেলছিলাম, কিন্তু মা যে শাড়িটা আমাকে দিয়েছে সেই শাড়িটা কিন্তু কথা বলতে বলতে ভুলেই যাচ্ছিলাম। এটা হচ্ছে মা আমাকে দিয়েছে এই শাড়িটা। তো বাপের বাড়ি সব থেকে দামি জিনিস মেয়েদের একটা শাড়ি আমাদের বাড়ি থেকে। আমি বলেছিলাম অবশ্য কিছুই লাগবে না এবছর। তো এই যে শাড়িটাই এই, আর আঁচলটা হচ্ছে এই। তো শাড়িটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, আমার তো খুবই পছন্দ হয়েছে। এই হচ্ছে শাড়ি, আঁচলটা হচ্ছে এই, আর বডিটা হচ্ছে এই। এটাই হচ্ছে শাড়িটা, আঁচল, আর এই হচ্ছে বডি। শাড়িটা কেমন হয়েছে, কালারটা কেমন লাগছে? কালারটা হচ্ছে বেগুনি কালার, আর অল বডি কিন্তু একই কাজ। এর ভিতরটাও এই যে একই কাজ এরকম। তা তো একরকম পুরোটাই এরকম কাজ করা, আর ভিতরটা কিন্তু এই যে আলাদা, আলাদা নয়, ডিজাইনটা আলাদা। আর এটা হচ্ছে পিছন দিকটাই পড়বে, এটা বেশি দূর না, ফুট থেকে পড়বে। তো শাড়িটা কেমন হয়েছে বলবেন কারণ হচ্ছে। আমি তো বলছিলাম যে আমার শাড়িটা সেলাই করতে রাখা আছে, তো ঐশিকার বাবাই নিয়ে এসছে। আর আমারটা তো দেখালাম, আর এবার কিন্তু মায়েরটা শুধু কালারটা আলাদা, কিন্তু কাজ একই শাড়ি। আমারটাও ওরকম ভিতরে ছিল, আমি শুধু সেলাই করতে দিয়েছিলাম বলে নিয়ে আসতে পারিনি, তো ঐশিকার বাবাই নিয়ে এসছে। আর এই হচ্ছে মায়ের শাড়ির কালার, একই কাজ, কিন্তু মা বলছে আমি হচ্ছে পূজা করবো না, জানিস মানে আমি এখনো সেলাই করিনি, কিছু করিনি। তো এটা হচ্ছে মায়ের শাড়ি, মানে কাজটাই একই, শুধু কালারটা আলাদা, মায়ের আলাদা। তো যাই হোক, পূজার কেনাকাটা এটাই, মানে বাপের বাড়ির কেনাকাটা কম বেশি সবার। মা কিন্তু যথাসাধ্য, মা বাবা নিজেদের ভালোবাসা দিয়ে যথাসাধ্য আমাদের জন্য অনেকটাই করেছে। না ওটা ফাটিও না, দাও আমাকে, আমি গুছিয়ে রাখি। ফেটাবে বলছে, ফাটাবো সেটা বলছি কি ফেটাবো ওরকম ভাবে ফাটায় না বাবু, এইভাবে চাপতে হয়। দেখো এরকম ভাবে চাপতে হয়, যদি ফাটাচ্ছে না ওটা। তো যাই হোক, আজকের কেনাকাটার পর্ব এই আজকে দেখালাম। আজকের পর্বটা এখানে শেষ করছি। আগে তো জানিয়েছি আপনাদেরকে যে সবার জিনিসপত্র কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর এখন বলছি শেষ করার আগে যে সমস্ত ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। তো আসছি আরো একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে, আগামী পর্বে দেখা হবে। আর আজকে পর্বটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, অষ্টমীতে খুব আনন্দ করবেন। নমস্কার।